আচ্ছা, ডাই করা কাপড়ের একটা বড় ব্যাচে কখনো এমনটা কি চোখে পড়েছে যে একদিকের রং বেশ গাঢ়, আবার আরেক দিকে কেমন যেন হালকা? এই যে রঙের তারতম্য, টেক্সটাইল জগতে এটাকেই বলে রানিং শেড। তো প্রশ্নটা হলো, কেন হয় এমনটা? মানে ফ্যাব্রিক ডাইং করার সময় এই যে রঙের তারতম্য, এর পেছনের আসল কারণটা কি? চলুন আজকে আমরা এই ব্যাপারটা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। সহজ কথায় রানিং শেড মানে হল ডাই করা কাপড়ের ওপর রংটা ঠিকমতো ছড়ায়নি, ফলে একটা ফেব্রিক রোলের শুরুর দিকের রং আর শেষের দিকের রঙের মধ্যে একটা চোখে পড়ার মতো পার্থক্য দেখা যায়। এটাই হচ্ছে রানিং শেড। তো চলুন এবার মূল জায়গায় আসা যাক। এই রানিং শেড সমস্যার পেছনের কারণগুলো আসলে কি, আর কেনই বা এগুলোর ডাইং কোয়ালিটির জন্য এত বড় একটা মাথা ব্যথার কারণ, সেটাও জেনে নেব। সবচেয়ে বড় আর কমন কারণগুলোর একটা হলো ডাইং প্রসেসের গরমিল। ধরুন, মেশিনের টেম্পারেচার বা লিকারের যে ফ্লোটা থাকে, সেটা যদি পুরো প্রসেস জুড়ে একরকম না থাকে, মানে কোথাও কম কোথাও বেশি হয়ে যায়, তাহলেই কিন্তু শেডে একটা বড়সড় পার্থক্য চলে আসে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লিকার রেশিও, যেটাকে আমরা সংক্ষেপে বলি MLR, মানে ম্যাটেরিয়াল টু লিকার রেশিও। সোজা কথায় কাপড়ের ওজনের সাথে পানির পরিমাণের একটা অনুপাত। এখন এই রেশিও যদি ঠিকঠাক না হয়, মানে পানি যদি প্রয়োজনের চেয়ে কম বা বেশি হয়ে যায়, তখন ডাই বা রঙের যে ঘনত্ব সেটাও কিন্তু বদলে যায়, আর এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে ফাইনাল শেডের ওপর। এরপর আসছে আনলেভেলড ডাইংয়ের সমস্যা। দেখুন, ডাইংয়ের সময় একটা কেমিক্যাল ব্যবহার করা হয়, নাম লেভেলিং এজেন্ট। এর কাজ হলো রংটাকে কাপড়ের সবখানে সমানভাবে ছড়িয়ে দেওয়া। এখন কোনো কারণে যদি এই লেভেলিং এজেন্টটাই কম দেওয়া হয়, তাহলে কি হবে? ডাইয়ের কণাগুলো কাপড়ের কোথাও বেশি কোথাও কম শোষিত হবে, আর ফলাফল শেডটা হয়ে যাবে অমসৃণ। টেম্পারেচার কন্ট্রোল কিন্তু ডাইং একটা বিরাট ব্যাপার। বিশেষ করে তাপমাত্রাটা কিভাবে বাড়ানো হচ্ছে সেটা খুব জরুরি। যদি হুট করে খুব দ্রুত টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয়, তাহলে রংটা কাপড়ের ওপর ঠিকমতো বসার সময়ই পায় না, একটা অসম অবস্থা তৈরি হয়, আর এটাই কিন্তু রানিং শেডের জন্ম দেয়। রিঅ্যাক্টিভ ডাইংয়ের কথা যদি বলি, যেটা কটন কাপড়ে খুব বেশি ব্যবহার হয়, সেখানে পিএইচ লেভেলটা ঠিক রাখাটা কিন্তু মাস্ট। কারণ এই প্রসেসে যদি পিএইচ লেভেল একটু এদিক সেদিক হয়, মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে রংটা হয় একদম গাঢ় হয়ে যাবে, নয়তো একেবারে ফ্যাকাশে বা হালকা হয়ে যাবে। তবে হ্যাঁ, সব দোষ কিন্তু ডাইং প্রসেসের উপর চাপিয়ে দিলে চলবে না। অনেক সময় সমস্যাটা কিন্তু কাপড়ের মধ্যেই লুকিয়ে থাকে। যেমন ধরুন, কাপড়ের জিএসএম বা ঘনত্ব যদি সব জায়গায় সমান না হয়, অথবা কাপড়ে যদি আগে থেকেই কোনো তেল বা অন্য কিছুর দাগ লেগে থাকে, তাহলেও কিন্তু ডাইংয়ের পর একটা আনইভেন বা রানিং শেড আসতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি প্রোডাকশন ফ্লোরে ঠিক কিভাবে এই ভুলগুলো রানিং শেডের মতো একটা বড় সমস্যা তৈরি করে। ধরে নিন, একটা ডাইং মেশিনে 1000 কেজির একটা কাপড়ের ব্যাচ দেওয়া হয়েছে। এখন মেশিনের টেম্পারেচার 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রিতে তুলতে হবে, কিন্তু কাজটা করা হলো খুব তাড়াহুড়ো করে, মানে খুব দ্রুত। এই যে হঠাৎ করে টেম্পারেচারটা বেড়ে গেল, এর ফলে কি হলো? রংটা সমানভাবে ফ্যাব্রিকে বসার সুযোগই পেল না, আর এর রেজাল্ট যা হওয়ার তাই হলো, একটা পারফেক্ট কেস অফ রানিং শেড। ফলাফলটা যখন চোখের সামনে আসে, তখন দেখা যায় যে কাপড়ের রোলের শুরুর দিকের অংশের রংটা বেশ ডার্ক, বেশ সুন্দর, কিন্তু রোলটা খুলতে খুলতে শেষের দিকে যেতেই রংটা কেমন যেন হালকা ফ্যাকাশে হয়ে গেছে। একদম স্পষ্ট একটা পার্থক্য। তো সমস্যা তো আমরা বুঝলাম, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? এখন আমরা এমন কিছু কার্যকর পদ্ধতির কথা বলবো, যেগুলো ফলো করলে এই সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। এটাকে একটা কোয়ালিটি কন্ট্রোল চেকলিস্টও ভাবা যেতে পারে। যদি রানিং শেড এড়াতে হয়, তাহলে কয়েকটা ব্যাপারে একদম ছাড় দেওয়া চলবে না। ১. টেম্পারেচার, পিএইচ আর প্রসেসিং টাইম, এগুলোর ওপর কড়া নজর রাখতে হবে। ২. লেভেলিং এজেন্ট ঠিক পরিমাণে ব্যবহার হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। ৩. ডাইংয়ের আগে কাপড়ের যে প্রি-ট্রিটমেন্ট হয়, মানে স্কাউরিং আর ব্লিচিং, সেটা নিখুঁত হতে হবে। আর হ্যাঁ, ডাইং শেষ হলেই একবার শেডটা চেক করে নিতে হবে, যাতে কোনো সমস্যা থাকলে সাথে সাথে ঠিক করা যায়। আর সবশেষে যে মেশিনগুলো ব্যবহার হচ্ছে, সেগুলোর রেগুলার মেইনটেনেন্স আর ক্যালিব্রেশন তো করতেই হবে, এটা খুবই জরুরি। এখন মনে হতে পারে একটা ছোট শেড ভেরিয়েশন নিয়ে
এত মাথা ব্যথার কি আছে? আসলে আছে, কারণ এই ছোট সমস্যাটার সাথে ব্যবসার লাভ ক্ষতির একটা বিশাল সম্পর্ক আছে। চলুন দেখি এর প্রভাবটা ঠিক কতটা মারাত্মক হতে পারে। ব্যাপারটা শুধু কাপড়ের কোয়ালিটি খারাপ হওয়াতে থেমে থাকে না। রানিং শেডের সবচেয়ে বড় ঝুঁকিটা হলো বায়ার রিজেকশন। একবার ভাবুন তো, বায়ার যদি এই কারণে পুরো অর্ডারটাই ক্যান্সেল করে দেয়, তাহলে কি পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে। কাজেই দিনের শেষে মূল কথাটা খুব সহজ। পুরো প্রসেসটাকে নিজের কন্ট্রোলে রাখুন, কোয়ালিটির সাথে কোনো আপোস করবেন না, আর রানিং শেডকে যে কোনো মূল্যে এড়িয়ে চলুন। এই 3টা নিয়ম মানতে পারলেই টেক্সটাইল ডাইংয়ে সফল হওয়া সম্ভব।